আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ ভিডিওটি সার্বিয়াকে ঘিরে। বাংলাদেশ থেকে যারা নতুন সার্বিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি, এবং এই ভিডিওটিতে আমি কথা বলবো 10টা বিষয় নিয়ে। ভিডিওটি অনেক বড় হবে, তবে দয়া করে আমি এটা বলবো, যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন, কারণ এতে পূর্বে যে ভিডিওগুলি আমি তৈরি করলাম বা আপনাদেরকে বললাম, সে ভিডিওগুলি আপনারা সম্পূর্ণভাবে অনেকেই দেখছেন। তো আপনারা যারা টেনে দেখেন তাতে কিন্তু আপনার কোনো লাভ নাই, অথচ আপনি কিছু বিষয় জানতে পারলেন না। একটা ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে কি, আপনাদেরকে জানানো, বোঝানো এবং আসার আগে যেন আপনি সতর্ক হয়ে যেতে পারেন। এবং কোনো ইউটিউবার তারা কখনোই আপনাকে ভিসা দেবে না, আর যদি কেউ দেয় তাহলে সেটা হবে দালালি, কারণ সে আপনার কাছ থেকে টাকা নেওয়ার একটা ধান্দা করবে। কারণ ইউটিউবে যারা ইনফরমেশনগুলি দেয় তারা বিভিন্ন জায়গা থেকে সব কিছু কালেক্ট করে তারপর আপনাদের কাছে বলে এবং আপনাদেরকে জানায় যাতে আপনাদের উপকার হয়। কারণ যারা ইউটিউবার তাদের কিন্তু কোনো এজেন্সি নাই, তারা কিন্তু ওইরকমভাবে অতটা রিস্ক নিতে যায় না বা ওরকমভাবে কাজ করে না। আবার অনেক ইউটিউবাররা আছে তারা কিন্তু এরকম এজেন্সির মতো ওপেন করে, ইউটিউবও আছে এজেন্সিও আছে, তাদের দ্বারা হবে। তো আমি যে 10টা বিষয় আজকে সার্বিয়াকে নিয়ে বলবো, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, দেখলে আপনাদেরই উপকার হবে, ভিডিওটি বড় হবে। কিভাবে সার্বিয়া যাব, একদম নতুন মনে করুন, আপনি একদম নতুন, মানে স্টার্ট করবেন যে আপনি নিজে নিয়ত করছেন যে আপনি সার্বিয়া যাবেন। তো সার্বিয়া যাওয়ার আগে আপনাকে কয়েকটা ছোট ছোট বিষয়ের উপর আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা অনেকে কিন্তু রাস্তার অর্ধেক পথে গিয়ে তারপর আবার ব্যাক করে চলে আসি, কিন্তু আপনি বাংলাদেশ থেকে যখন একটা দেশে আসবেন তখন আপনি অর্ধেক পথ থেকে কিন্তু ফিরে যেতে পারবেন না। যদি আপনি অর্ধেক পথ থেকে ফিরে যান তাহলে কিন্তু আপনার কিছু টাকা লস হয়ে যাবে, যে টাকাটা আর আপনি ফেরত পাবেন না। তো কিভাবে সার্বিয়া যাব, এর জন্য আপনারা সর্বপ্রথম মনে রাখবেন আপনার 11 থেকে 12 লাখ টাকা লাগবে বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে। এটা একটা বিষয় আপনার মনে রাখতে হবে। এই টাকাটা আপনার ম্যানেজ হবে কি না বা আপনার কাছে আছে কি না, এইটা আগে। কিন্তু এই 12 লাখ টাকা আপনি যদি ম্যানেজ করতে পারেন বা থাকে আপনার কাছে, আপনি এই টাকাটার সাথে সাথেই কিন্তু পে করবেন না। জাস্ট আপনি সার্বিয়া আসবেন, এই জন্য আপনার কাছে এই টাকাটা আছে বা আপনি এই টাকাটা জোগাড় করতে পারবেন সবার কাছ থেকে বা আপনার নিজের আছে বা যাই হোক না কেন। এরপরে আপনাকে জাস্ট একটা এজেন্সি নিতে হবে। আমরা কিন্তু জানি প্রতি বছর কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে জোয়ারের মতো, মানে ভাটা থেকে যখন পানিটা জোয়ার হয়ে ওঠে, যেভাবে পানিটা একদিকে আসে জোয়ারের মতো, ওই রকমের কিন্তু ভিসা দিতেছে। এখন কিন্তু ভিসা দিতেছে সার্বিয়া। যেমন এর আগে গেছে কিন্তু পোল্যান্ড, প্রচুর পরিমাণ ভিসা কিন্তু পোল্যান্ড দেওয়া হয়েছে। অনেক বাংলাদেশিরা ভাইরা কিন্তু কাজের ভিসায়, কোম্পানি ভিসায় এবং বিভিন্ন ফার্মের ভিসায় কিন্তু তারা কিন্তু পোল্যান্ড গেছে। যখন তাদের এই পোল্যান্ড কি পরিমাণ লোক তারা নেবে, এটা জাস্ট তাদের একটা লিমিট, এই লিমিটটা যখন তাদের ফুল হয়ে গেল, এখন কিন্তু পোল্যান্ড কিন্তু তারা লোক নিচ্ছে না। একদম জেনুইন ওয়ে থেকে, যেমন আমি পোল্যান্ডে আছি, আমি এক জায়গায় একটা কোম্পানিতে কাজ করি, সেখানে একটা লোক লাগবে, আমি আমার নিজের একটা লোক আনলাম, বিষয়টা ঠিক এরকমের। কিন্তু এখন পোল্যান্ড বলেন, ইটালি বলেন, ক্রোয়েশিয়া বলেন, এই সমস্ত দেশে কিন্তু এরকম লোক কিন্তু ভিসা পাচ্ছে না, এখন কিন্তু সার্বিয়া ভিসা পাচ্ছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে, এই যে একটা ওয়ে, এই যে সার্বিয়া ভিসা হচ্ছে, এই ওয়েটা আমাদেরকে কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে তারপরে আপনাকে অবশ্যই সার্বিয়া আসতে হবে। তো কিভাবে সার্বিয়া যাব, তো প্রথমে কি
আপনার টাকা, কারণ আসতে আপনার টাকা লাগবে। সার্বিয়াতে যে ওই রকমের আপনাকে যে ইমিগ্রেশন ফেস করে যে আপনাকে কড়াকড়ি করে যে আপনাকে ভিসা দেবে বা দেবে না, বিষয়টা কিন্তু এমন না। যে সমস্ত এজেন্সিরা আগের, যাদের অনেক দক্ষ এজেন্সি রয়েছে, যারা অনেক দক্ষ এজেন্সি রয়েছে, তারা কিন্তু বোঝে যে কোন লোকটা ভিসা পাবে, কাকে দিয়ে হবে, কে যেতে পারবে। কিন্তু তারা কাউকে কিন্তু বলবে না যে আপনি যেতে পারবেন না, কারণ সবাই হচ্ছে তাদের ক্লায়েন্ট এবং এই ক্লায়েন্টকে তাদের সেভ করতে হয়। এবং তারা কাউকে ফেরত দিলে কিন্তু ওর মাধ্যমে কিন্তু আরও 5 জন আসবে না। এই জন্য 20 জন যদি একটা এজেন্সি দ্বারা অ্যাপ্লাই করে, সেখানে 5 জনের ভিসা হলেও বাকি 15 জন ভিসা হলো না, তাতে কিন্তু কিছু আসে যায় না। কিন্তু তারা কখনোই বলবে না যে আপনার ভিসা হবে না, তাদের কিন্তু লস নাই, তারা কিন্তু সবার কাছ থেকে কিন্তু কম বেশি টাকা নেবে। তো সার্বিয়া আসার ক্ষেত্রে আপনাকে প্রথমে টাকা, এটা আপনার ম্যানেজ থাকতে হবে। কারণ যখন আপনি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন, এজেন্সি আপনাকে যেভাবে প্রথম যখন আপনি পাসপোর্ট এজেন্সিকে জমা দেবেন, অনেক ভাইরা আছে অনেক ধরনের কমেন্ট করেন যে এজেন্সি 3 মাসে ভিসা হয়েছে, আমার 6 মাস হয়ে গেছে, এখনো কোনো খবর নাই, এজেন্সি দ্বারা হবে কি না। তবে মনে রাখবেন যে আপনি যখন একটা এজেন্সির কাছে যাবেন, তখন আপনি নিয়ত করে যাবেন যে আমি জাস্ট এই এজেন্সির দ্বারাই যেন আল্লাহ তাআলা আমাকে এই দেশে আমাকে নিয়ে যায়, আমি যেন এই দেশে ভিসা পাই, এরকম একটা নিয়ত করে যাবেন। কখনো এরকম ভাববেন না যে ভিসা হবে না। তবে একটা জিনিস মনে রাখবেন যে জীবনে আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন এবং আপনি যদি সাহস থাকে আপনার, তাহলে কিন্তু আপনি অনেক দূর যেতে পারবেন। আর যদি আপনি, কিছু মানুষ আছে না, একটা ব্যবসা করব, এই ব্যবসা করব কি করব না, মানে ব্যবসা করব না, মানে 100 বার খালি ভাবেই, চিন্তা করে তারপর করতে আমি না, মানে এরকমের। আবার অনেক আছে বিদেশ যাব কি যাব না। এটা আপনি প্রথমবার ভালোভাবে চিন্তা করবেন, ভাববেন যে আপনি যাবেন কি না। যদি আপনার দ্বারা হয়, আপনি যদি চিন্তা করেন না আমি যাব, তখন আপনি নিয়ত করে, নিয়ত গুণে বরকত, আল্লাহ তাআলার নামে নিয়ত করে তারপর আপনি কি করবেন। আর আমরা যে কথা বলি বা আমি যে কথা বলি, এর ভিতরে ভুল ত্রুটি হবেই, এটা আপনারা কিছু মনে করবেন না, ঠিক না? মানুষ বলতে ভুল আছেই। তো এখন আপনার যদি এই 10 থেকে 12 লাখ টাকা ম্যানেজ থাকে, তাহলেই আপনি একটা ভালো দক্ষ মানের একটা এজেন্সি আপনি কি করবেন, সিলেক্ট করবেন। এজেন্সির কাছে যাবেন, প্রথমে আপনি পরামর্শ করবেন যে আমি সার্বিয়া যেতে চাই, বাংলাদেশে আমার এই কাগজ, মানে এই কাজের উপরে আমার দক্ষতা রয়েছে, আমি ওখানে যেতে পারবো কি পারবো না। তখন তারা আপনাকে বলবে কী ধরনের কাজ, সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে বলবেন, আপনার পেপারস থাকলে আপনি পেপারস নিয়ে যাবেন, দেখাবেন যে এটা আমি করতে পারবো। মানে আপনি ভালো কৃষি কাজ করতে পারেন, তাও আপনি তাদের সাথে শেয়ার করলেন। ভালো কোম্পানিতে আপনি বাংলাদেশে কাজ করছেন, কোন কোম্পানিতে, তাও আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন। কারণ এজেন্সিরা কিন্তু, তাদের কিন্তু ও জায়গায় লোক আছে, তারা কিন্তু ওই সবগুলি কিন্তু তাদের মাথায় রয়েছে। তারা কিন্তু সিলেক্ট করেই কিন্তু এক একজন মানুষের ভিসা কিন্তু এক এক ক্যাটাগরিতে তারা কিন্তু ফাইলটা সাবমিট করে। এখন তো যখন আপনি এজেন্সির কাছে যাবেন, তখন আপনার পাসপোর্ট জমা দিয়ে দেবেন, তার সাথে 50,000 অথবা 1 লাখ টাকা তারা যেটা চাবে সেটা দেবেন। কিন্তু ওই 1 লাখ টাকা যখন বা 50,000 টাকা যখন আপনি দিয়ে দেবেন, এরপর আপনি কিছুদিন ওয়েট করবেন, 5 সপ্তাহ 6 সপ্তাহ বা 1 মাস 1.5 মাস 2 মাস বা 3 মাস, এর ভিতরে আপনার কিন্তু একটা লেটার আসবে, অফার লেটার। যখনই আপনার এই অফার লেটারটা আসবে, তখনই এজেন্সি আপনাকে কি করবে, নক করবে যে আপনার কিন্তু অফার লেটার চলে আসছে, আপনার ভাগ্য মানে খুলে যাওয়ার রাস্তা বের হয়ে গেছে। অফার লেটার আসার পরেই আপনার পরবর্তী ধাপ, পরবর্তী কাগজ এবং তাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট করে কিন্তু আপনি ধাপে ধাপে তারাও আপনার কাছ থেকে টাকা নেবে। এটা মনে রাখবেন, আপনার ভিসা হওয়ার আগ মুহূর্তেই কিন্তু তারা কিন্তু আপনার ভিসাও হবে, আপনার কাছ থেকে টাকাও নেবে। টাকা আপনাকে সমস্ত পেমেন্ট করেই কিন্তু আপনাকে সার্বিয়া বা যে দেশে আপনার ভিসা হয় ওই দেশে আসতে হবে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা কি করতে পারি, সার্বিয়া আসতে পারি।
প্রথম প্রশ্নটা ছিল এরকমের, এটাই যে আপনি টাকা ম্যানেজ করে একজন ভালো মানের দক্ষ মানের এজেন্সি নিয়ে তাদেরকে আপনি পাসপোর্ট আর টাকা দিয়ে ফাইল সাবমিট করবেন। তারপরে আপনি ওয়েট করবেন জাস্ট অফার লেটারের জন্য। অফার লেটার আসবে, কোম্পানি হোক যে কাজেরই হোক না কেন, ওটা আপনি নিজে দেখবেন, ওটাই আপনার ডকুমেন্ট। তারপরে পরবর্তী ধাপে আপনার ভিসা বের হয়ে আসবে। এরপরে যে ধাপগুলি আছে এটা আপনি এজেন্সির সাথে কথা বললে আপনি বুঝে যাবেন। প্রথম স্টেপটা হচ্ছে আসলে এটা। যাওয়ার পরে আসলে ওখানে আপনি করণীয়টা আসলে কি। 2 নম্বর প্রশ্ন এরকম অনেকের মধ্যে রয়েছে যে আমরা তো সার্বিয়া ভিসা পেয়ে গেছি, এখন ওখানে যে আমরা কি করব। সবসময় মনে রাখবেন আলহামদুলিল্লাহ আপনার ভিসা হয়ে গেছে, আপনি সার্বিয়া কাজের ভিসা পেয়ে গেছেন, আপনি সার্বিয়া চলে যাবেন। সব সময় আপনি কোনো দ্বন্দ্বে জড়াবেন না, সবার সাথে মিলেমিশে। ওখানে যে বাংলাদেশি পাবেন, প্রচুর পরিমাণ বাংলাদেশি পাবেন, ইন্ডিয়া পাবেন, নেপালিয়ান পাবেন, শ্রীলঙ্কা পাবেন, পাকিস্তান তো আছেই। এদের সবার সাথে মিলেমিশে আপনাকে থাকতে হবে। তবে প্রথম অবস্থায় নতুন আপনি যখন ওখানে যাবেন তখন কিন্তু সবাই আপনাকে ঠেলবে, সবাই আপনাকে চাপাইতে চাবে, সবাই আপনার উপর চাপ প্রয়োগ করবে। এটা কিন্তু আপনাকে সহ্য করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা মানে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যখন নতুন একটা জায়গায় যাবেন, কাজে ঢুকবেন, কারণ ভিসা হওয়ার পরে আপনি সেখানে যাওয়ার পরে তো আপনি কাজে ঢুকে যাবেন। যদি আপনি বাংলাদেশিদের সাথে থাকতে না পারেন তাহলে পাকিস্তানিদের সাথে থাকবেন, বা ইন্ডিয়াদের সাথে থাকবেন, বা নেপালিয়াদের সাথে থাকবেন। যারা আছে তাদের একটা না একজন আপনি তো একটা বাসা নিয়ে থাকতে পারবেন না, তাহলে কিন্তু আপনি পোষাতে পারবেন না। এই জন্য আপনাকে কিন্তু ওই কোম্পানি থেকে যদি আপনাকে রুম দেয় তাহলে সেই রুমে নিতে হবে, তাহলে আপনাকে কারোর সাথে আপনাকে শেয়ার করে থাকতে হবে। অথবা ওই এজেন্সি আপনাকে যদি ম্যানেজ করে দেয়, তাদের সাথে যদি আপনার সুসম্পর্ক থাকে, তাহলে। আমরা কিন্তু অনেকে ভুল করি, আমরা কিন্তু ভিসা হওয়ার আগে কিন্তু এজেন্সির কাছে যাই, তাদের সাথে কথা বলি, সুন্দর সুন্দর আচরণ করি, কিন্তু ভিসা হওয়ার পরে তাদের সাথে কিন্তু যোগাযোগ রাখি না এবং তাদের সাথে কিন্তু আমরা ভালো ব্যবহারও করি না। কারণ ওই যে ভিসা হয়েছে দেরি কইরা, টাকা বলছে 12 লাখ, সেখানে আছে 12.5 লাখ, মানে এরকমের। এই জন্য আমরা তাদের উপরে রাগ করি আর যাই করি। একটা কথা মনে রাখবেন, এজেন্সির হাতে কিন্তু ভিসা না, মানে এজেন্সি সিগনেচার করে দিল আর আপনি যে চলে আসবেন তা কিন্তু না। এটা আমাদের মাথায় রাখতে হবে। এজেন্সি আপনার ভিসাটা হওয়ার জন্য, পাইয়ে দেওয়ার জন্য কিন্তু তারা প্রাণপণ চেষ্টা করে, যে চেষ্টার ফলশ্রুতিতে কিন্তু আপনার ভিসাটা হয়। এটা মাথায় রাখবেন। আপনি 12 লাখ টাকা দিয়ে যাওয়ার পরেও কিন্তু সে টাকা কিন্তু আপনি 1-1.5 বছর 2 বছরে কিন্তু সেই টাকা আপনি উঠাতে পারবেন। তারপর আপনি যা কামাবেন সেটাই আপনার, ঠিক কিনা? এই জন্য এজেন্সি বা যাদের মাধ্যমে আসবেন তাদের সাথে আপনি যেভাবে হয় চুক্তি ওইভাবেই করেই তাদের সাথে সুসম্পর্ক রেখে তারপরে যাবেন। পরবর্তীতে আপনি তাদের দ্বারা ভালো কোনো অপশন পেতে পারেন। তো ওখানে যাওয়ার পরে আপনি সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে, এবং যেই কোম্পানিতে আপনি কাজ করেন না কেন সবাইকে আপনি এটাই বুঝাবেন যে আপনি মানে পারেন, কিন্তু আপনি ওরা বুঝাবেন না যে আপনি পারেন। আপনি সবার প্রশংসা করবেন, আপনি সবার প্রশংসা করবেন যে তোরা তো অনেক ভালো পারিস, তোরা তো মেশিনের মতো কাজ করিস, তোরা তো রকেট, তোরা তো অনেক সুন্দর করে কাজ করতে পারিস, আমি তো এরকম পারবো না, আমি মনে এরকম পারবো না। আসলে কিন্তু আপনি পারবেন। তারপরও অন্যের বেশি বেশি প্রশংসা করবেন, তাহলে তাদের সাথে মানিয়ে থাকতে পারবেন। একটা সময় যখন আপনার জায়গা মজবুত হবে, প্লাসটা যখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি সব বুঝে যাবেন। তখন আপনি আস্তে আস্তে মানিয়ে নেবেন এবং মানিয়ে তাদের সাথে কিন্তু মিলেমিশে আপনাকে কাজ করতে হবে। এছাড়াও আপনি ওখানে যাওয়ার পরে আপনার এই বিষয়গুলি আপনার খুবই নজর থাকতে হবে আপনার উপরে, যে আমি নতুন একটা দেশে আসছি, সবার সাথে মিলেমিশে থাকাটাই ভালো। ওখানে কোনো ঝগড়া কাজে এর ভিতরে জড়াবেন না। অনেক আছে না যে হালকা কোনো অল্প কিছু বিষয় নিয়েও কিন্তু অনেকে একদম এলোমেলো করে ফেলে, না, এটা করা যাবে না। 3 নম্বর হচ্ছে কি কি কাজ করা যাবে। মানে আপনি সার্বিয়া গেলে আপনি কি কি কাজ করতে পারবেন। সার্বিয়া কি ফার্ম আছে? সার্বিয়া কি কৃষি কাজ আছে নাকি? সার্বিয়া কি হোটেলের কোনো কাজ আছে? ডোনারের কোনো কাজ আছে? কোম্পানিদের কোনো কাজ আছে? সবই আছে ওখানে, কিন্তু সবই আছে।
আমাদের বাংলাদেশে যেমন আপনি দেখছেন না যে সেলাই মেশিনের কাজ, যে আপনি দেখবেন যে অনেকে কিন্তু করে, সার্বিয়াতে গিয়েও কিন্তু অনেকে সেলাই মেশিনের কাজ করে এবং তারা কিন্তু ভালো টাকা ইনকাম করে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যেটা আবার কিভাবে হবে? হ্যাঁ, এটাও সম্ভব, কিন্তু আপনার নিজের কি থাকতে হবে, অনেক বেশি সচেতন থাকতে হবে। যেমন বাংলাদেশে কিন্তু অনেক গার্মেন্টস রয়েছে, অনেক ভাইরা কিন্তু ইয়াং বয়সীতে কিন্তু গার্মেন্টসে গিয়ে কিন্তু ভালো ভালো কাজ শিখতে ফেলাইছে। আপনি যদি একটা মানুষের শরীরের মাপ নিয়ে একটা জামা তৈরি করতে পারেন তাহলে কিন্তু, এবং আপনি যদি এটা জামাটা বানাতে পারেন, এই টেইলার্সের কাজ যদি আপনি পারেন, এই কাজ কিন্তু সার্বিয়াতে অ্যাভেলেবেল আছে। এই কাজ পাবেন কিভাবে? এর কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে আপনি যোগাযোগ করতে পারেন, কোম্পানিতে নক করতে পারেন। কিন্তু প্রথমেই পারবেন না, প্রথমে আপনি ওখানে যাওয়ার পরে যেই কাজে আপনার কোম্পানির উপরে ভিসা হবে সেখানেই আপনাকে থাকতে হবে। থাকার পরে তারপরে আস্তে আস্তে করে আপনি সেখান থেকে সরে যেতে হলে সেখানে রুলসকে আপনার ফলো করে আস্তে আস্তে আপনাকে ওখান থেকে বের হতে হবে। এটা মনে রাখবেন, টপ করেই আপনি কিন্তু অন্য জায়গায় যেতে পারবেন না। এখানে আরেকটা বিষয় রয়েছে, আমি আপনাদেরকে বলি, এখানে কিন্তু কাজ কিন্তু অনেক ধরনের আছে। আপনি কৃষিকাজ রয়েছে, কিন্তু কৃষিকাজে না গেলেই ভালো, কারণ সেখানে ঠান্ডাতে কাজ করতে কিন্তু অনেক কষ্ট হবে। হাত ধরে আসবে, পা ধরে আসবে, মাথা জিম করবে। এই জন্য আপনারা কৃষি বিষয়ে না আসলেই ভালো। কোম্পানি ভিসা আসবেন, এটাই সব থেকে ভালো। আপনি যখন একটা কোম্পানিতে কাজ করবেন, যদি আপনি সপ্তাহে 1 দিন বন্ধ থাকে বা মাসে 2 দিন বন্ধ থাকে, ওই 2 দিন আপনি কি করবেন, ওটা একটা আপনার টার্গেট নেবেন যে সেলাই মেশিনের কাজ আপনি জানেন। তো এখন এই সেলাই মেশিনের অপশন কোথায় আছে, আপনি প্রথমে ওখানে কাজ করার পরে ঘুরবেন, চিনবেন, সবাইকে বলবেন, দেখবেন এই ধরনের ফ্যাক্টরি, অথবা দেখবেন যে ছোট ছোট আমাদের দেশে যেমন দেখবেন যে গার্মেন্টস না, মানে অনেকে একটা মনে করেন ফ্ল্যাট নিল বড় একটা রুমের ভিতরে 10টা মেশিন কিনলো বা 20টা মেশিন বা 15টা মেশিন, সেখানে 15 জন লোক কিন্তু জামা প্যান্ট শার্ট তৈরি করতেছে। মানে আমি একটা রুমের ভিতরে 10টা মেশিন কিনে 10 জন কর্মচারীকে রেখে তারপর আমি অর্ডার নিয়ে রাখছি, ওই অর্ডার আমি তাদেরকে দিয়ে বানিয়ে আবার ওইটা তাদের দিয়ে দিতেছি। এই 10 জনের মান্থলি বেতন আমি তাদেরকে পে করতেছি। এরকমও কিন্তু সার্বিয়াতে রয়েছে, অনেক ছোট ছোট হিসেবে আপনারা পাবেন। আপনি এটাকে খোঁজ লাগাতে হবে। পাওয়ার পরে কিন্তু আপনি ওই কোম্পানি থেকে ডিরেক্ট কিন্তু সেখানে যেতে পারবেন না, গেলে কিন্তু আপনার মামলা হয়ে যাবে, আপনি কিন্তু পুলিশের অথবা অন্যান্য ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনি ওখানে যে কোম্পানিতে যাবেন সেখানে আসতে রিল্যাক্স, সেখানে কাজ করবেন। কাজ করার পরে আপনি কি করবেন, আপনি একজন উকিল নেবেন, একজন উকিলের সহযোগিতা নেবেন, তার সাথে পরামর্শ করবেন। এর জন্য অবশ্যই আপনাকে কিছুটা ভাষাও জানতে হবে, আর ইংলিশ আপনাকে কিছুটা জানতে হবে। অথবা আপনি না জানলে সেখানে পুরনো কে আছে এরকম একজন লোককে সিলেক্ট করবেন, তাকে নিয়ে যাবেন। মানে এরকমেরভাবে করতে হবে। গিয়ে উকিলকে বলবেন যে আমি এই কোম্পানিতে আসছি, আমার এই টিআরসি আছে, এখন আমি কি এই কোম্পানি থেকে এই দেশের অন্য কোনো কোম্পানিতে আমি কিভাবে যাব? তখন সে আপনাকে সুন্দর করে রুলসটা সুন্দর করে বুঝিয়ে দেবে। যেখানে আপনি কাজে ঢুকবেন বা অন্য যেখানে কাজে যাবেন সেখানে অবশ্যই আপনাকে বলতে হবে যে আপনি এখানে 2 বছর হয়েছে আসছেন এবং আপনি যে ভিসায় আসছেন যে কোম্পানিতে, সেই কোম্পানিতে এখন লোক দরকার হবে না বা লোকের প্রয়োজন নাই, লোক পর্যাপ্ত পরিমাণ আছে। আমি এখন এই জন্য আপনাদের দিকে খুঁজতে আসি, আপনাদের কোনো লোক লাগবে কি না। এরকম যদি খুঁজে, এরকমও যদি কোনো জায়গায় যদি আপনি এই সেলাই মেশিনের কাজে বা হোটেলের কাজে বা অন্য কোনো কাজে যদি আপনি ঢুকতে পারেন, তাহলে আপনি রিল্যাক্স থাকবেন বেশি এবং টাকা ইনকাম করতে পারবেন বেশি, শান্তি পাবেন বেশি। আপনি যে কোনো কোম্পানিতে যদি যখন আপনার ভিসা হবে তখন কিন্তু সেখানে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে, দাঁড়িয়ে। ওখানে কিন্তু আপনাকে কি করতে দেবে না, আপনি বসতে পারবেন না। আপনি কিন্তু 10 ঘন্টা 12 ঘন্টা 11 ঘন্টা কিন্তু আপনাকে টোটাল মানে দাঁড়িয়ে কাজ করতে হবে। অনেক পরিশ্রম, কিন্তু এই পরিশ্রম আপনি সহ্য করতে পারবেন কিনা এটা বুঝতে হবে। যাবার আগেও কিন্তু আপনার এটা জানতে হবে। মানে আজকে যে 10টা বিষয় সার্বিয়া নিয়ে আলোচনা, এই 10টা বিষয় আপনার নতুন আপনারা যারা যাবেন তাদের সবারই প্রয়োজন। এই জন্য আপনার অবশ্যই আপনাকে জানতে হবে। কাজ আপনি হোটেলের কাজ জানেন,
বা আপনি দেখবেন যে ওখানে কিছু কিছু আবাসিক হোটেল রয়েছে, সেই সমস্ত হোটেল মনে করেন 1 থেকে 3 তলা বা 4 তলা 5 তলা, ওখানে দেখবেন ওই হোটেল পরিষ্কার করার জন্য একজন লোক তারা খোঁজে, পায় না। ওখানে আপনি কি নক করতে পারেন। তবে আরেকটা কথা বিষয় মনে রাখবেন যে বিদেশ যাওয়ার পর আপনি লজ্জা রাখতে পারবেন না। মানে এটা কিন্তু আপনি একদম সেন্ট্রাল ইউরোপ না যে আপনার বৈধতা আছে, আপনার কার্ড আছে, আপনার পাসপোর্ট আছে, আপনি ইচ্ছে হলে কাজ করলেন না, আপনার জানে ভালো লাগলো আপনি সেখানে করলেন, ও সার্বিয়া কিন্তু এরকম হবে না। ওখানে যাবার পরে কিন্তু আপনি লজ্জা করলে হবে না। বাংলাদেশিদের অনেক রেকর্ড আছে, তারা কিন্তু বিভিন্ন দেশে যাওয়ার পরে কিন্তু আবার তারা বাংলাদেশে ফেরত চলে আসছে, কারণ লজ্জার কারণে। মানে লজ্জাটা কীরকমের, আপনি যে কোনো জায়গায় কাজ চেতে যাবেন বা বলবেন, স্ট্যান্ডার্ডভাবে কথা বলবেন, সুন্দরভাবে গুছিয়ে বলবেন, ওটা না জানলে আপনি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে তারপরে যাবেন। এরকম আপনারা ভালো ভালো কাজ কিন্তু এরকম খুঁজে পাবেন। 4 নম্বর হচ্ছে 3 মাসে কি ভিসা হয়। মানে এটাও একজন যারা আসতে চাচ্ছে তাদেরও এরকম একটা প্রশ্ন রয়েছে, অনেকের কমেন্টও রয়েছে যে 3 মাসে কি ভিসা হয়। এখন 3 মাসে যে ভিসা হবে এটার কোনো নিশ্চয়তা নেই। আপনি প্রথমে এজেন্সির মাধ্যমে আপনি ফাইল জমা দিচ্ছেন, আপনার যদি ভাগ্য ভালো হয় 6 সপ্তাহের ভিতরে আপনার অফার লেটার চলে আসে, তাহলে আপনি টাকা পয়সা দ্রুত দিয়ে এজেন্সির ধরে টোরে বা ওরকম এজেন্সির লোক যদি আপনার কাছের হয়, ভালো মানে সম্পর্ক থাকে, বা টাকা আপনি যদি একটু বেশি খরচ করতে পারেন, টাকার পরিমাণ তাদেরকে একটু বেশি বাড়িয়ে দেন, তাহলে আপনার ফাইলটা একটু তাড়াতাড়ি দেবে। বুঝেন না কেন? আপনার লাগতেছে 12 লাখ, আপনি খরচ করতেছেন 15 লাখ, 3 লাখ বেশি দিতেছেন। ওই 3 লাখ বেশির কারণে আপনার ফাইলটা দ্রুত যাবে এবং ওইটার উপরে তাদের নজর বেশি থাকবে। আমরা কিন্তু অনেক সময় কিন্তু ওই 50,000 টাকা 1 লাখ টাকার জন্য আমরা পিছু টান দিই। এই জন্য কিন্তু আমাদের সব যায়, বাকি যে টাকা 10 লাখ তাও কিন্তু যায়, এটা কিন্তু আমরা বুঝি না। কথা বোঝা গেছে? এজেন্সি বলুন আর দালাল বলুন, তারা কিন্তু ওই 2টা টাকা ইনকাম করার জন্যই কিন্তু তারা ওখানে বসে আছে, এবং তাদের কিন্তু খরচও আছে, তাদের কিন্তু লোকও আছে, তাদের খরচও আছে। তারা কিন্তু এটা তাদের বিজনেস, আপনাদেরকে পাঠিয়ে যেটা পায় বিভিন্ন জায়গায় দিয়ে তারা যেটা পায় ওটা তাদের। ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমরা খুব সহজেই কিন্তু বুঝি। 3 মাসে আপনার ভিসা হবে এরকমই নিশ্চয়তা এতটুকুই, যদি আপনি বেশি টাকা খরচ করতে পারেন এবং ওই এজেন্সি যদি আপনার ভালো হয়, ভালো তাদের সাথে সুসম্পর্ক থাকে এবং টাকা খরচ করতে পারেন, তাহলে যদি আপনার দ্রুত আপনার অফার লেটার আসে, তাহলে আপনার ভিসাটা দ্রুত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এই ভিসা কিন্তু আপনার 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, ম্যাক্সিমাম একদম 1 বছর পর্যন্ত কিন্তু আপনার গিয়ে ঠেকতে পারে। ঠিক আছে, 1 বছর পর্যন্ত আপনার গিয়ে ঠেকতে পারে আপনার এই ভিসা পাওয়ার টাইম আর কি, যে টাইমটা, এটা 1 বছর পর্যন্ত হতে পারে। এই জন্য টেনশনের কিছু নেই। তবে আপনি যে এজেন্সিকে ফাইল জমা দিলেন, আপনি এটা ভাববেন না যে 3 মাসের ভিতরে আমি চলে গেছি। আপনি তাদের কাছে ফাইল জমা দিয়েছেন, আপনি বাংলাদেশে যে জব করতেছেন সেটা করতে থাকবেন, সেটা আপনি করবেন, সেটা আপনি চালিয়ে যাবেন। ওখান থেকে আলহামদুলিল্লাহ নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে চাবেন, ভাগ্য ভালো, আপনার লাইফ ভালো, ভিসা হয়ে গেছে। তারপর আপনি কি করলেন? আলহামদুলিল্লাহ আপনি ভিসা হয়ে গেলে তো টাকা পয়সা পে করে টিকিট কেটে আপনি চলে আসবেন। ঠিক আছে না? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 3 মাসে যে ভিসা হয়ে যাবে এর নিশ্চয়তা আপনাকে কোনো এজেন্সি দেবে না। যদি কোনো এজেন্সি দেয় তাহলে হয়তোবা তারা আপনার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য এটা আপনাকে আশ্বাস দেবে, এবং এটা যখন 6 মাসে যেয়ে পৌঁছবে, 9 মাসে পৌঁছবে, তখন তাদের সাথে আপনার একটা দুর্ব্যবহার হবে, সম্পর্ক নষ্ট হবে, আপনারা ভালো না, আপনারা কাজ করেন না, আপনারা নষ্ট করেন, ঘুরান, আপনার দালালি করেন। এই ধরনের কথা যখন আপনার এজেন্সির সাথে আপনার হবে, তখন কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাই থাকবে না। তখন কি করবে তারা কিন্তু আপনি যদি 1 লাখ টাকা দিয়ে থাকেন, কিছু টাকা আপনাকে ফেরত দেবে, আর ওই 50,000 টাকা কিন্তু তারা বলবে যে ফাইল সাবমিট করতে করতে এই টাকা খরচ হয়ে গেছে। 5 নম্বর হচ্ছে যে অনেক এজেন্সি বলে আগে ভিসা পরে টাকা। আসলে এটা কোনো এজেন্সি বলে না, এটা আমার কমেন্টও রয়েছে, অনেকে বলছে যে ভাই আমার এজেন্সি বলছে যে আগে ভিসা
পরে টাকা। কোনো এজেন্সি এভাবে বলবে না। এটা আমাদেরকে বুঝতে হবে যে এটা ইদানিং দেখা যায় অনেকে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক রয়েছে ভিউ পাওয়ার জন্য, মানুষকে ইমপ্রুভ করার জন্য, মানুষের দুর্বল যে জায়গাটা সেখানে আঘাত করার জন্য। আপনারা দেখছেন না যে রাস্তার যেখানে সেখানে হকাররা, বিভিন্ন ধরনের দেখবেন যে ফকিরারা, মানে আপনার ওই গাছগাছালি দিয়ে ওষুধ বানিয়ে তারপর মশলার মতো বানায় মানুষ ভিড় দেয়। সেখানে দেখবেন যে আপনাদের শরীরের দুর্বল পয়েন্টের কথা বলে তারপর আপনাদের পকেট শেষ করে। তো এরকমের কিছু এক প্রকার লোক বের হয়েছে যে আপনারা কেন সৌদি আরব যাবেন, কেন কুয়েত যাবেন, কেন মালয়েশিয়া যাবেন। মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত যেতে যে টাকা লাগে তা দিয়ে আপনাকে ইউরোপ পাঠাতে পারি আমি। এরকমের যে আগে ভিসা তারপরে টাকা দেবেন। এখন আপনি একটা বিষয় চিন্তা করেন, তাদের প্ল্যানটা আমি আপনাদেরকে বলে দিই। এটা ইদানিং ফেসবুক পেজে তারা ভিউ পাওয়ার জন্য কিছু সংখ্যক লোকরা বলে, কিন্তু কোনো এজেন্সি সে যদি সত্যি দক্ষ এজেন্সি হয় সে কখনোই বলবে না যে আগে ভিসা তারপরে টাকা। এটা কখনোই বলবে না। হয়তো আপনার কাছ থেকে কিছু কম টাকা নেবে, অথবা যে টাকাটা আপনার সাবমিট করতে, ফাইল প্রসেসিং করতে, এই প্রক্রিয়াকরণ করতে যে টাকাটা খরচ হবে সেটা হয়তো আপনার কাছ থেকে নেবে। ভিসা হওয়ার পরে বাকি টাকাটা নেবে, এরকম একটা আশ্বাস আপনাকে দিতে পারে। এখন আর যদি অনেকে এরকম বলে যে আগে ভিসা পরে টাকা, এরকম যদি কেউ আশ্বাস দেয়, যদি আপনি প্র্যাকটিক্যালি দেখতে পান তাহলে তার থেকে আপনি লিখিত নেবেন। লিখিত মানে সাদা কাগজে উল্লেখ লিখিত নেবেন। কারণ যখন আপনি একটা ই পাসপোর্ট বানাবেন সেখানে আপনার 10,000 টাকা খরচ হবে। আপনি কি করবেন? এজেন্সিদের অনেক বুদ্ধি, দালাল যারা তাদের অনেক, আপনাকে কিভাবে যে চিপায় ফালাতে হবে সেটা তারা খুব ভালো করে বোঝে। এই জন্যই বলছি না আপনাদেরকে, ভিডিওটি পুরো দেখলে একজনের জন্য এনাফ। বিদেশ আসার পরে আপনার আসা থেকে যাওয়া পর্যন্ত শেষ পর্যন্ত আপনার সব কিছু এখানেই রয়েছে, এর মধ্যেই সীমাবদ্ধ। আপনি একটি ই পাসপোর্ট তৈরি করলেন, এই ই পাসপোর্ট তৈরি করতে আপনার 8,000 10,000 টাকা চলে যাবেন যদি আপনি তাড়াতাড়ি করতে চান। আপনি এজেন্সির কাছে গেছেন, আপনার পাসপোর্ট নেই, ভাই আপনি যত দ্রুত সম্ভব পাসপোর্ট বানান, ভিসা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। মানে আপনার কাছ থেকে সে কখন এই পাসপোর্টটা নেবে, আপনার যে পাসপোর্ট রয়েছে এই পাসপোর্ট কিভাবে নেবে, কত দ্রুত নেবে, এই তাদের ধান্দা। এখন দেখেন, আমি কিন্তু মোবাইল দিয়ে এডিটিং করে সার্বিয়ার ভিসা কিন্তু আমি নিজে নিজে লিখে নিজে সেল দিয়ে সেল অক্ষর মেরিটারে কিন্তু আপনি একটা সাদা কাগজের মতো আমি কিন্তু বানিয়ে আপনাকে দিতে পারি। বিভিন্ন এজেন্সি যারা রয়েছে তাদের কাছে কিন্তু এই ডুপ্লিকেট ভিসাগুলি থাকে। আপনার কাছ থেকে যখন পাসপোর্ট নেবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টা মনে রাখবেন। এরকম যদি কেউ বলে তাহলে অবশ্যই সাদা কাগজে সিগনেচার নিয়ে নেবেন, সাদা কাগজে লিখিত নিয়ে নেবেন। ওকে, আমার কাগজপাতি সব দিলাম, ভিসা হবে, বাকি 11 লাখ বা 12 লাখ বা 10 লাখ যেটা কন্ট্রাক্ট হয় সেটা আপনি দেবেন, কিন্তু এটা সাদা কাগজে লিখিত থাকবে এবং তার সিগনেচার নিয়ে নেবেন। তাহলে কোনো সমস্যা নেই। যদি সে এটা দিতে রাজি হয় তাহলে আপনি বিশ্বাস করতে পারেন, আর যদি রাজি না হয় তাহলে আপনার কাছ থেকে টাকাটা কিভাবে নেবে সেটা আমি আপনাদেরকে এখন বলি। সেটা নেবে, আপনার কাছ থেকে পাসপোর্ট নেবে, নেওয়ার পরে তারা কোনো ধরনের ফাইলটা সাবমিট করবে না, জাস্ট ওই পাসপোর্টটা নিয়ে তারা 6-7 দিন 10 দিন বা 2 সপ্তাহ রেখে দেবে। দেওয়ার পরে আপনার কাছে ফোন দেবে যে ভাই আপনার তো ভাগ্য খুলে গেছে, আপনি তো আসলেই সৌভাগ্যবান, আপনি ফাইল দিয়েছেন, আপনার পাসপোর্ট দিয়েছেন, আপনি কাগজপাতি দিয়েছেন, আপনার তো সাবমিট করছি, আপনার তো পজিটিভ একটা রেজাল্ট চলে আসছে, আপনি খুব দ্রুত চলে আসেন এজেন্সিতে। তখন তারা ওই একটা সাদা কাগজের মতো আপনার নাম লিখে একটু সিগনেচার দিয়ে কিছু ইংলিশে টাইপ করা থাকবে, লেখা টেকা সুন্দরভাবে কবি দেখেন আমরা সাবমিট করার পরে এই কাগজ কিন্তু আপনার ইমেলে চলে আসছে। এখন তো ভাই আপনার এই পাসপোর্ট সহ কাগজ আমাদেরকে সাবমিট করে তাদেরকে সব কিছু আবার জমা দিতে হবে।
তখনই আপনার কাছে টাকা চাবে। তখন আপনি টাকা না দিয়ে পারবেন বলেন? মানে প্রথম তো আপনার কাছ থেকে টাকা নিল না, পাসপোর্টটা নিল। পাসপোর্টটা নেওয়া মানে আপনাকে আটকানোর পরে যখন তারা ফাইলটা যখন সাবমিট করার আগে ওটা তো নিয়ে তারা রেখে দিচ্ছে, পরবর্তীতে কিন্তু ঠিক এজেন্সিরা এত চালাক, এমন ধাপ্পাবাজ। আবার আপনারা ভাবতে পারেন এটা আমি জানি কিভাবে? হ্যাঁ, আমরা জানি। আমরা না জানলে আপনাদেরকে কিভাবে বলি? অবশ্যই জানি। তো ওরা কি করবে, তখন আপনাকে এমনভাবে বলবে, আপনাকে যাবার পরে আপনাকে চা খাওয়াবে, নাস্তা খাওয়াবে, আপনি গরম খাবেন না ঠান্ডা খাবেন, কফি খাবেন না কি খাবেন। আবার ওই দেখবেন অনেক এজেন্সিতে কিন্তু মহিলা ওই কর্মচারী রয়েছে, তাদের দ্বারা মানে গরম যদি থাকে, গরম যদি পড়ে, তাহলে লেবুর শরবত, অরেঞ্জ দিয়ে লেবুর শরবত দিয়ে আপনাদের কিন্তু শরবত বানিয়ে দেবে, খুব আপ্যায়ন করবে। তারপরে বলবে ভাই এখন আপনার ফাইল সাবমিট করতে 1 লাখ টাকা লাগবে। এখন আপনাকে এই সুসংবাদ দেওয়ার পরে আসলে কিছু না, কোনো কিছুই হয়নি, আপনার পাসপোর্টে তারা ডয়ারে কিন্তু রেখে দিচ্ছে, কিন্তু আপনি জানেনও না কোথায় রেখেছে। পাসপোর্ট কিন্তু আমরা পাঠাই দিচ্ছি, কইবে এই কথা। পাসপোর্ট কি পাঠায় তো ফটোকপি, ঠিক কিনা? জাস্ট ফটোকপি করে ইমেল করে পাঠায়, ঠিক কিনা, তাদের লোকের কাছে। এখন কি করবে, আপনাকে আপ্যায়ন করলো, খাওয়ালো, সব কিছু করলো, তারপরে যদি আপনাকে বলে এই টাকা, আপনি তখন না করতে পারবেন বলেন? ফোনে কিন্তু আপনাকে বলবে এরকমের মানে সুসংবাদ, ভালো, খুব দ্রুত আপনার কাজ হয়ে যাবে, মানে কাগজ একটা চলে আসছে, কিছু টাকা পয়সা থাকলে সাথে করে নিয়ে আসেন। আপনি তো মহা খুশি। কিন্তু প্রথম কি কইছে, ভিসা হওয়ার পরে টাকা, ওই তারাই একটা কাগজ বানিয়ে ওইটা দিয়ে আপনার কাছ থেকে 1 লাখ নেবে, 2 লাখ নেবে, এরকম করে করে ধাপে ধাপে টাকা নেবে। যদি কোনো এজেন্সি আপনাদেরকে বলে যে আগে ভিসা তারপরে টাকা, তার মানে আপনার পাসপোর্টে একটা ভিসা লাগবে, মানে পাসপোর্টের আপনার প্রথম পৃষ্ঠায় পুরো পাসপোর্টে আপনার একটা ভিসা থাকবে। আমার হাতে যে পাসপোর্ট দেখতেছেন, জাস্ট ভিসাটা এরকমের, আপনার যে প্রথম যে পৃষ্ঠাটা আপনার অ্যাড্রেস, তারপরের যে একটা পৃষ্ঠা আছে এখানে আপনার এরকম একটা মানে ভিসা থাকবে, ডেট থাকবে, তারিখ থাকবে। আপনার পাসপোর্টে ওই দেশে ভিসাটা তারা লাগিয়ে দেবে। যদি আপনারা দেখতে পান যে এরকমের কোনো সেল রয়েছে, তাহলে এটা হচ্ছে জাস্ট আপনার ভিসা আছে, আপনার টিএসসি আছে, আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে জাস্ট একটা সেল মেরে দিল। এটার মানে কিন্তু এটা কিন্তু ভিসা না, এটা আপনারা মনে রাখবেন, এটা কিন্তু ভিসা না। যখন আপনি ভিসাটা পাবেন তখন কিন্তু আপনার ওই পৃষ্ঠাটা পুরো আপনার ফুল থাকবে, একদম ভিসায় পুরো ফুল থাকবে। মানে এটা সাধারণ একটা বিষয়, যারা নতুন তাদের জন্য উপকারী, এই জন্য জিনিসটা আমি আপনাদেরকে খোলাসা করে বললাম। এখন যে বিষয়টা হচ্ছে যে এই এজেন্সি যারা, তারা হচ্ছে আগে বলে যে আগে কি ভিসা পরে টাকা। জাস্ট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এই বিষয়টা, যে আপনারা সাদা কাগজ অবশ্যই লিখিত নিয়ে সিগনেচার করে নিয়ে রাখবেন, কারণ তারপর আপনাকে আপনার পাসপোর্ট ফেরত না দিলে তো আপনার ওই পাসপোর্টই কি হবে, লস। আপনি বানালেন 10,000 টাকা লস হয়ে যাবে না? পরবর্তীতে তারা কিন্তু পাসপোর্ট আপনাকে দিতে চাবে না। এই জন্য সাদা কাগজে সিগনেচার লিখিত নিয়ে রাখবেন, পরবর্তীতে আপনি তাদের নামে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। যদি আপনি চিন্তা করেন যে না আমার ভিসা হওয়ার পরেই আমি টাকা দেব, একমাত্র তাহলে যারা এই বিষয়টা জানার জন্য খুবই আগ্রহ, তাদেরকে আমি এইভাবে অ্যান্সারটা দিলাম। অবশ্যই আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। 6 নম্বর হচ্ছে সার্বিয়া থেকে অন্য দেশে যাওয়া কতটুকু রিস্ক এবং কতটুকু আমাদের জন্য ভালো। সার্বিয়া আপনি গেছেন, সেখান থেকে আপনাকে এখন অন্য দেশে যেতে হবে, মানে আপনার আর ভালো লাগে না সার্বিয়া। বাংলাদেশ থেকে তো পাগল হয়ে গেছেন যে আমি সার্বিয়া কিভাবে যাব, সার্বিয়া যেতে পারলে ওখানেই থাকবো, ওখানেই সব কিছু করবো। এখন দেখবেন যে আপনার আনাচে কোনাচে বলবে অমুকে গেছে গা, চৌকিদার বাড়ির, খাইবো বাড়ির, কল্যাণ বাড়ির, মোল্লা বাড়ির, গাজী বাড়ির, আজি বাড়ির, ব্যাপারী বাড়ির লোক তো ইটালি চলে গেছে, ফ্রান্স চলে গেছে, পর্তুগাল গেছে গা। এই সমস্ত দেশের কথা খালি লোভ দেখাবে, কারণ এখন তো মনে করেন যে কেউ দালালি করে।
আপনি বাংলাদেশ থেকে একটা দেশে যাবেন, সেখানেও দেখবেন দালাল আর দালাল। আপনি দেখবেন মিডল ইস্টে যে কান্ট্রিগুলি রয়েছে সেখানেও দালালের কোনো অভাব নেই, উলিতে গুলিতে খালি দালাল। মানে কিছু লোক ধান্দাই করে এই ধান্দা, যে আমি অমুক লোক পাঠাইছি, একদম বিমানে ফ্লাইট হবে, আপনি শুধু ফাইল সাবমিট করবে, ভিসা পাওয়ার দেওয়া সব কিছু। আমার মনে হয় যে তার হাতেই ভিসা, এরকম করে আপনাদেরকে বলে। তো সার্বিয়া যখন আপনি যাবেন, সেখান থেকে আপনি অবশ্যই অন্য দেশে যেতে পারেন, কিন্তু আপনি হঠাৎ করে গেলেই হবে না। আপনি কি করবেন? আপনি রিস্ক নেবেন না। আপনার টিএসসি আছে, আপনি সেখানে কাজ করতে আছেন, আপনি কোনো ধরনের, আপনার নামে কোনো ধরনের বাজে রেকর্ড নাই, আপনি 2, 4, 5 বছর সার্বিয়া থাকেন, সমস্যা কি? সেখানে তো আপনি টাকা ইনকাম করতে পারেন। মনে রাখবেন, সার্বিয়া আপনি যে টাকাটা ইনকাম করেন, আপনি ইটালিতে ঢুকে অবৈধ হয়ে গিয়ে কিন্তু সে টাকা ইনকাম করতে আপনার কষ্ট হয়ে যাবে। আর ইটালিতে আপনি অবৈধ হয়ে ঢোকার পরে যে সেখানে কত বছর পরে আপনি বৈধতা পাবেন তার কিন্তু নিশ্চয়তা নাই। এই জন্য তাহলে সার্বিয়া থাকাটা বেটার না? মানে এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমরা অনেকে মনে করি, অনেকে নাকি বলে ইটালি স্বপ্নের দেশ। ইটালি স্বপ্নের দেশ। ইটালিতে যাওয়ার পথে অনেক মানুষের জীবন গেছে, এই জন্য নাকি ইটালি স্বপ্নের দেশ। আমি এটার সাথে একমত না। কিরকমের একমত না? আপনি ভুল ভাল জায়গায় গিয়ে আপনি আপনার জীবন কেন দেবেন? আর এটার জন্য কেন বা আপনি ইটালিকে বলবেন স্বপ্নের দেশ? ইউরোপের সব দেশই আপনার স্বপ্ন, ইউরোপে আসাটাই আপনার স্বপ্ন, শুধু ইটালি না। আপনি সব দেশকেই আপনি ভাবতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যারা এই লিবিয়া বিভিন্ন দেশ থেকে এই ট্রলারে করে আপনারা মাছ সমুদ্রে গিয়ে আপনারা ঝাঁপ দেন, সেখান থেকে আপনি উঠতে পারেন বা মারা যেতে পারেন, এই জিনিসটা বোঝার পরও আপনি কেন ঝাঁপ দেন? ঝাঁপ দিয়ে কেন সেখানে মারা যান? এটা আপনার নিজের ভুল। নিজের ভুল না বলেন? এত বড় রিস্ক কেন নেবেন বলেন? জীবনের উপর থেকে এত বড়, জীবনের থেকে মায়া এত তাড়াতাড়ি কেন আপনি উঠিয়ে নেবেন? আপনি যেখান থেকে আপনি শেষ হয়ে গেছে, আপনি সেখান থেকে আবার শুরু করবেন। আল্লাহ তাআলা আপনাকে দিবে, আপনি চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে দিবে, কোনো ব্যাপার না। কষ্ট করতে হবে, নিজের ঈমানকে এমনভাবে মজবুত রাখতে হবে যে আমি এটা করব। আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ না দিয়ে কোথায় যাবে বলেন? আল্লাহ দিবেই আপনাকে, যদি আপনি চেতে পারেন, চাওয়ার মতো চাইতে পারেন, দেবে, অবশ্যই দেবে। আপনি ইউরোপ কেন, পৃথিবীর কোন দেশে আপনি যাবেন, সব দেশেই আপনাকে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেবে। শুধু একটু সিস্টেম করে একটু চেষ্টা করেন, দেখবেন হয়ে যাবে। তো আপনারা সার্বিয়া যাবার পরে অন্য দেশে তখনই আপনি মুভ করবেন যখন আপনার সব কাগজপত্র সব কিছু ঠিক হয়ে গেছে। একটা সময় আপনি যখন সার্বিয়া যে কোম্পানিতে কাজ করবেন সেখান থেকে আপনার রিপিউটেশন ভালো হলে, আপনি টিএসসি আপনি যদি পেয়ে যান, নর্মাল তো আপনি টিএসসি 1 বছর 2 বছরের পাবেন, ওখানে আপনি মানে কেন 10 বছর বা 8 বছর, তখন আপনার একটা অন্যরকম একটা গ্রেট না? আপনার অনেক প্রশংসা না? আপনার মানে কার্ডটা কেউ দেখলে, আপনার নাম আর জন্ম তারিখ দিয়ে মনে করেন কম্পিউটারে টিপ দেবে পুলিশরা, দেখবে যে আপনি এবার এত বছর পর্যন্ত এখানে আছেন, আপনি এই তারিখে এন্ট্রি করছেন, আপনার রেকর্ড সব ভালো। তখন আপনি বিভিন্ন হলিডেতে আপনি বিভিন্ন দেশে যেতে পারেন। যাবার পরে আপনার এই কার্ড দিয়ে আপনি অন্য দেশে যদি ট্রাই করেন, তাহলে আপনার সমস্যা হতে পারে। কারণ আপনারা দেখবেন যে এখন এই সার্বিয়া যে ভিসা দিতেছে, এটা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। কারণ কিছু লোকের কারণে, আমাদের বাংলাদেশি কিছু লোকের কারণে। কারণ তারা এই টিএসসি বা সার্বিয়া ঢোকার পরেই সব কাগজপাতি, ডকুমেন্ট, পাসপোর্ট যা আছে সব চিড়ে টিড়ে ফেলে দিয়ে তারপর দালালের মাধ্যমে অন্য দেশে যায়। অন্য দেশে যাওয়ার পরে কি করে, যেতে পারলে ভালো, আর ধরা খেলে ওই আবার ওখানেই আবার রাজনৈতিক আশ্রয় নিয়ে ওখানেই জেলে পড়ে থাকে। কারণ ওই কাগজপাতি যেমনি জায়গায় সব কিছু তো ফেলাই দেয়, তারপর তো বলে না যে আমার কাছে কিছুই নেই, আমি কেমন আছি আমি জানি না, সব কিছু ওলট পলট করে ফেলে। হ্যাঁ, যদি আপনি আপনার টিএসসি এবং আপনার বৈধতা কাগজ নিয়ে যদি আপনি অবৈধ পথে যদি আপনি ঢুকতে যান, তাহলে আর সেক্ষেত্রে যদি আপনি ধরা পড়েন, তাহলে কিন্তু আপনার মাস্ট বি আপনাকে বাংলাদেশে ফেরত আসতে হবে। তাহলে কিন্তু আপনার খবর আছে। যদি আপনার পাসপোর্ট না থাকে, আপনার কাগজপাতি না থাকে, কোনো ডকুমেন্ট আপনার সাথে না পায়, তাহলে তারা বুঝতেই পারবে না যে আপনি কে।
আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন মনে করেন, আপনি ভুং ভাং বলবেন, আপনার নাম হয়েছে তারা, জন্ম তারিখ 1980, 85, 90, একটা বলে দেবেন শেষ 1 আগস্ট। ও তো এবার সার্চ দিয়ে কিছুই পাবে না। কীভাবে আসছো? ইন্ডিয়া আসছি, লিবিয়া আসছি, সেখান থেকে দালাল্লা কেমন কেমন ঢুকেছে, শেষ জাহাজে সাঁতরাইয়া ফালাই দিস, বাসাইছে। কথা বোঝা গেছে? এইভাবে করে আপনি কিন্তু আবার বাঁচতে পারেন। কিন্তু যারা এই সার্বিয়া থেকে অন্য দেশে যেতে চান বা যাবেন, খুব সাবধান, ধরা খেলে আপনার লাইফ শেষ। আর এটা খুব ভালোভাবে মনে রাখবেন যে ইউরোপের অন্য দেশে আপনি ওখানে যখন 2-4-5-10 বছর থাকবেন, 2-4-5 বছর থাকবেন, তখন আপনার কাগজপাতি সব ঠিক হয়ে গেলে তখন আপনি এমনি এমনি আস্তে আস্তে করে আপনি আসতে পারবেন। আপনি একবার ট্রাই করবেন ফ্লাইটে, যে আপনি আপনার কোম্পানি থেকে আপনাকে ছুটি দিল 10 দিন বা 12 দিন বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, বড় একটা হলিডেতে আপনি আসলেন জার্মানিতে, তারা কিন্তু বুঝবে আপনি মনে করেন যে অস্ট্রিয়া অথবা বেলজিয়াম অথবা সুইজারল্যান্ড, নেদারল্যান্ড আপনি ঘুরতে যাবেন, তারাও বুঝবে যে এই সমস্ত দেশে গিয়ে সে অবৈধভাবে থাকতে পারবে না, তাকে আবার রিটার্ন আসতে হবে। তখন তারা কিন্তু আবার ভিসা দিতে পারে আপনাকে। যদি আপনি সেখান থেকে যদি হলিডেতে যেতে পারেন ওই টিএসসি দ্বারা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপরে আপনি মানে এটা হচ্ছে আপনার রিস্ক ছাড়া। তবে এটা মনে রাখবেন, আপনি এভাবে গেলে কিন্তু আপনাকে ফেরত চলে আসতে হবে। আর এভাবে গিয়ে আপনি সেন্ট্রাল ইউরোপে ঢুকতে পারলে তারপর কিন্তু আপনি ওখান থেকে ইটালি বিভিন্ন দেশে কিন্তু আপনি যেতে পারবেন বন্ধুর দিন রাত্র 12টার পরে। আপনি যে কোনো ফ্লেক্সি বাস, যে কোনো ট্রেন টিকিট কেটে কিন্তু আপনি যেতে পারবেন। চেক হবে না, চেক হয় না। সেন্ট্রাল ইউরোপে ঢোকার পরে আপনার চেক হবে না, আপনি এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যাবার পরে কিন্তু আপনি অবৈধ, সেখানে আবার আপনাকে নতুন করে রাজনৈতিক আশ্রয় সব কিছু নতুন করে করতে হবে। আবার আপনার সেখানে 2-4-5-10 বছর বা 8 বছর বা 7 বছর থেকে তারপর হয়তো আপনি বৈধতা পেতে পারেন। আর যদি আপনি 2 বছরের মাথায় কেস পেয়ে যান, তাহলে আপনি বাংলাদেশে যেতে পারবেন না, ওই দেশে আপনি বৈধতা পাবেন। রাজনৈতিক আশ্রয় নেন, যে ধরনের আশ্রয় নিতে চান, পলিটিক্যাল যে সমস্যা নিয়ে আপনি মানে আশ্রয় নেবেন। যেমন বিএনপির এখন যে তারেক রহমান, তিনি কিন্তু লন্ডনে আছেন, কিন্তু এই পলিটিক্যাল আশ্রয় নিয়ে কিন্তু সে ওখানে লন্ডনের কাগজ নিয়ে কিন্তু সেখানে সে সারা জীবন বসবাস করতে পারবে। কিন্তু তিনি কিন্তু এমন কেস নিছে, জাস্ট সে একজন সেলিব্রিটি, সে একজন পলিটিক্যাল নেতা, আমরা সবাই তাকে চিনি, এই জন্য তার কথা বললাম আর কি। বিষয়টা হচ্ছে এরকমের যে সে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে তখন কিন্তু সে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, দেখবেন, কারণ আওয়ামী লীগের সাথে তার সমস্যা হয়েছে। এখন বিএনপি ক্ষমতায় আসলে কিন্তু সে বাংলাদেশে আসতে পারবে। বিষয়টা ঠিক এরকম। আপনারা যে রাজনৈতিক বা পলিটিক্যাল আশ্রয় যে শেল্টারটা নেবেন, নেবার পরে যেই দলকে আপনি ওখানে সিলেক্ট করবেন, ওই দল ক্ষমতা থাকাকালীন আপনি বাংলাদেশে যেতে পারবেন না। ইন্ডিয়া যেতে পারবেন, পাকিস্তান পারবেন, কিন্তু বাংলাদেশে যেতে পারবেন না। যদি এরকমের কেস করার পরে 100-এর ভিতরে 2 জন পায়, 5 জন পায়, এটা নাথিং। তো আপনাকে ওই অবৈধই থাকতে হবে। অবৈধভাবে আপনাকে আবার ওই কত টাকা, ইটালিতে যাবেন 80,000, 90,000, 1 লাখ টাকা আপনাকে ইনকাম করতে হবে, বা 1,20,000 টাকা আপনি ইনকাম করলেন, বা আপনি 1.5 লাখ টাকা ইনকাম করবেন, 50,000 খরচ আছে, 1 লাখ আপনার রয়ে গেল। ওই 2-4-5 বছর আপনি যখন সার্বিয়া থাকবেন, সেখানেও আপনি লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন। নতুন অবস্থায় ভালো টাকা ইনকাম করা যায়, তাহলে আর পুরনো হয়ে গেলে আপনি একটু বেশি ইনকাম করতে পারবেন না, কারণ আপনি তখন বুঝে যাবেন সব কিছু। তো আমরা সার্বিয়া থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা অবশ্যই নজরে রাখবো। এটা কিন্তু আপনি সার্বিয়া যাওয়ার পরেই আপনাকে মনে রাখতে হবে। 7 নম্বরে কি হলো, বর্তমানে কত বেতন আর পরে কত। মানে আপনি যখন বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার পরে কোম্পানি যে কাজের ভিসা পান না কেন, ওই কাজে আপনি সার্বিয়া আসার পরে আপনার বেতন কত হবে, এবং আপনি সেখানে কিছু বছর থাকার পরে আপনার বেতন কেমন হতে পারে, এটা নিয়ে কিন্তু আমাদের অনেকের মাথা ব্যথা, অনেক আগ্রহ। তবে আমি সবসময় আপনাদেরকে বলি, এই বেতন আপনারা যে দেশে আসেন না কেন, বেতন নিয়ে কখনো মাথা ঘামাবেন না। আপনার উদ্দেশ্য, আপনি ইউরোপে আসবেন বা ইউরোপের পাশের দেশে আসবেন, বা আপনি মিডল ইস্ট কোনো দেশে যাবেন, আপনার উদ্দেশ্য আপনি প্রবাসে আসবেন, আপনি প্রবাসী হবেন। আপনি বাংলাদেশে আপনি কোনো কাজ করতে পারতেছেন না, বাংলাদেশে আপনার কর্মসংস্থান নাই, আপনি অন্য দেশে আসবেন, সেখানে আপনি কাজ করবেন।
সবসময় মনে রাখবেন, আপনি যদি কাজ করতে পারেন পৃথিবীর সব দেশে আপনি ফিট। আর যদি আপনি কাজ করতে না পারেন তাহলে আপনি ওই নেপাল গিয়েও কাজ করতে পারতেন না, বাংলাদেশেও পারতেন না। আমরা অনেকে এরকমও ভাবি যে সৌদি, কাতার, দুবাই, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং এই সমস্ত দেশে প্রচুর পরিমাণ পরিশ্রম, এটা আমরা অনেকে ভাবি। তবে দেখেন, আপনি আজকে সৌদি যাবেন, যাওয়ার পরে কালকে আপনি কাজে ঢুকে যাবেন, আপনার ডিউটি গুণ 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, ওই একই কাজ আপনার সবসময় করতে হয়, কোনো ধরনের প্যারা নেই। আস্তে করেন, ধীরে করেন বা তাড়াহুড়ো করুক, যেভাবে করেন। কিন্তু ইউরোপ বা অন্য অন্য দেশের কাজ কিন্তু আবার ট্যালেন্ট হইতে হবে আপনাকে, অবশ্যই আপনাকে লেখাপড়া হতে হবে। লেখাপড়া না হলে কিন্তু আপনার কিন্তু কপালে ভোগ আছে। এখানে কিন্তু আপনি ওই বিল্ডিংয়ের কাজ করবেন না যে আপনাকে একজন দেখাই দেবে সারাদিন খালি পাথর ভরবেন, আর আপনি থালাবাড়ির যে কাজ পাবেন যে সারাক্ষণ খালি থালাবাড়ি পরিষ্কার করবেন আর জায়গায় জায়গায় নিয়ে নিয়ে রাখবেন, এরকমের কিন্তু বিষয়টা না। তো ওখানে আমরা যেমন বাংলাদেশে আমরা ওখানে অনেকে ভাবি না এরকমের যে যারা কৃষি কাজ করে, যারা কৃষক, তারা কি পরিশ্রম করে। আর আমরা বলি যে ও শিল্প মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, সরকারি যারা জব করে তারা জানি কত শান্তি। আমরা এরকম ভাবি না যে পুলিশের চাকরি যারা করে কত শান্তি, সেনাবাহিনী কত শান্তি, আর্মি, বিডিআর কত জানি শান্তি। খোঁজ নিয়ে দেখেন, তারা ওই চাকরিতে ঢোকার পরে তারা বোঝে যে ওখানে কি মজাটা। নামেই শুধু সরকারি। অনেক লোকের স্টেটমেন্ট আমি দেখছি যে সরকারি চাকরি করে তার বউ খুশি না, বউ বলে যে টাকা বেতন পায় থাকা খাওয়ার পরে আর কিছু থাকে না। তাহলে চাকরি তো সরকারি। আবার অনেকে আমরা ভাবি কি যে ওই কৃষকের চেয়ে মনে হয় সরকারি চাকরি ওই লোকই মানে ভালো, কিন্তু ওখানে ভালো হলে হবে কি, ওখানে আবার মেধার আবার পরিশ্রম আছে, আপনার মেধার উপরে কিন্তু আপনার প্রেশার পড়ে। ঠিক বিষয় এরকম বিষয়টা আর কি, যে আমরা এরকম কখনোই ভাববো না যে ইউরোপ আমেরিকা চলে আসলেই সেখানে পরিশ্রম খুব কম, পরিশ্রম নাই বললেই চলে, খালি গেলেই টাকা আর টাকা, মানে গাছ ধরে ঝুলন দিলেই খালি টাকা পড়বে, এরকম ভাবা যাবে না। এখানে কিন্তু অবশ্যই আপনাকে অনেক বেশি লেখাপড়া জানতে হবে। আপনারা দেখেন যে ইউরোপের বিভিন্ন দেশে স্টুডেন্ট যারা হয়ে আসে তারা তো পড়াশোনা, তারা ইংলিশ জানে, এই দেশের ভাষা শিখে আসে, আবার এদেশে এসে ভাষা শেখে, এই দেশে আসার পরে 1-2 বছর কষ্ট করে তারপর না তারা একটা জব করে। একজন স্টুডেন্ট আসার পরেও কিন্তু তার 2-1 বছর চলে যায় শুধু দেখতে দেখতে। আপনি দেখেন অনেক স্টুডেন্ট 5 বছর হয়ে গেছে, 4 বছর, 6 বছর কিছুই করতে পারেনি। ওই লেখাপড়া কলেজ আসে, পার্ট টাইম জব করে এই পর্যন্ত শেষ। তবে মানুষের সাথে হয়তো বাবা ফাপড় মারতে পারে যে এইটা করছে ওইটা করছে, আসলে তারটা সে নিজে বোঝে, এবং এখানে যারা আছে তারা কিন্তু খুব ভালো বোঝে। এটা আমাদের বুঝতে হবে। আমরা এরভাবেই ভাববো না যে আমি ইউরোপ চলে গেলাম আর সেখানে গিয়ে আমি কোটি কোটি টাকা ইনকাম করব। বিষয়টা ঠিক এরকমের না। হ্যাঁ, আপনি যদি রোমানিয়া, বুলগেরিয়া, আলবানিয়া, এই নিসোনেডিয়া, মানে আরও অন্য অন্য যে দেশগুলি আছে, লিথুনিয়া, এই সমস্ত দেশে এসে কিন্তু আপনার অন্য ধরনের কাজ পাবেন। আর সেন্ট্রাল ইউরোপে এসে কিন্তু আপনার কাজের ধরনটা আবার একটু অন্য রকমের। এখানে এসে কিন্তু ওই আপনি একটা রেস্টুরেন্টে কাজ করলো, সেখানে 100 ধরনের খানা বা 200 ধরনের খানা সেখানে কিন্তু লেখাও থাকবে ওই দেশের ভাষায়। ওটা কিন্তু আপনাকে পড়ে বুঝতে হবে, দেখে দেখে কিন্তু আপনাকে বানাতে হবে, ঠিক কিনা? জাস্ট আমি আপনাদের মানে বোঝার সাথে মানে বিষয়টা ভেঙে বললাম যে বর্তমানে কত টাকা বেতন হতে পারে সার্বিয়া, এটা তো আলোচনা, ঠিক না? তা বেতন নিয়ে আপনারা কখনই মাথা ঘামাবেন না। আপনার উদ্দেশ্য সার্বিয়া আসবেন, কাজ করবেন, 19-20, কেউ 1 লাখ কামায়, কেউ 80,000, কেউ 70,000, কেউ 50,000, এই তো। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনি নতুন অবস্থায় আসলো 60 থেকে 70,000 টাকা আপনার স্যালারি আছে। যখন আপনি একটু ভাষা বুঝবেন, যখন একটু চালাক হয়ে যাবেন, তখন আপনি 80,000, 90,000 টাকা আপনার পেয়ে যাবেন। যখন আপনি ওই কাজ ছেড়ে অন্য কাজে ঢুকবেন, তখন আরও আপনার বেতন বেড়ে যাবে, আপনি নিজেই বুঝে যাবেন। এভাবে করেই তো আপনার বাড়বে। প্রথম অবস্থায় কিন্তু চিন্তা করবেন যে আমি 50,000 এনাফ, খরচপাতি দিয়ে আমার 50,000 থাকবে, সমস্যা কি? এইভাবে চিন্তা করে আসুন, পরবর্তীতে আপনার বেতন অবশ্যই বাড়বে। সার্বিয়ার জীবন ব্যবস্থা কেমন, মানে সার্বিয়ার জীবনের মান কেমন, সেখানে বসবাস করে গিয়ে শান্তি আছে কি না? আবার আমরা অনেকে ভাবি না যে আমি সার্বিয়া আসি, এখন আমার ওয়াইফকে, আমার ফ্যামিলিকে এখানে নিয়ে আসবো, তারপর আমরা সবাই একসাথে থাকবো, এরকমের কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা? হ্যাঁ আছে, কে বলছে নাই?
আপনি কোম্পানি ভিসা বা অন্য যে কোনো জায়গায় যে বিষয়ে আসেন না কেন, যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে চান, আপনি নিয়ে আসতে পারবেন। আপনি সার্বিয়া আসলেন, আপনার কাজটা যদি ভালো হয়, ওই কোম্পানি যদি ভালো হয়, ওই কোম্পানি যদি আপনাকে সাপোর্ট করে, আর আপনি যদি ওই কোম্পানিকে সাপোর্ট করেন, তাহলে আপনি সুযোগ পাবেন। সব কোম্পানি, সব মালিক এবং সবাই কিন্তু খোঁজে ভালো লোক, ভালো কাজ জানা লোক, স্ট্রং লোক, কাজ করতে পারবে এবং একটা জিনিস বুঝালে যেন তাড়াতাড়ি বোঝে, মেধাবী লোক তারা খোঁজে। আপনার যদি মেধা থাকে, আপনি যদি কাজ বোঝেন, তাহলে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। আপনি যা চাবেন তার কাছে, যে ধরনের কাগজ চাবেন সেটাই আপনাকে দেবে। আর আপনি যদি কাজই না পারেন, কাজে ধরন না পারেন, মানে কিছু লোক আছে না, মানে কাজ করতে আসেন খালি মানে বুঝায় মনে হয় যে সে রাতে ঘুমাই নেই, সারা রাত উজাগার ছিল, গায়ে কোনো বলই নেই, সারাদিন মনে হয় কিছু খায়ই নেই, আছে না এরকমের? কাজের সময় কাজ আপনাকে করতে হবে, কাজে ফাঁকি দেওয়া যাবে না। এবং বাসায় গিয়ে রান্না করে খেয়ে পরিবারের সাথে কথা বলে আবার আপনাকে ঘুমাতে হবে, তাহলে দেখবেন যে আপনার শরীর ভালো থাকবে। এখন পরিবার নিয়ে আসা যাবে কিনা, এবং পরিবার নিয়ে আসলে তো আপনার শান্তি আর শান্তি। আমরা এটা ভাবি না যে ইউরোপ বা অন্য যে কোনো দেশে ফ্যামিলি নিজের ওয়াইফকে, নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে একটা শান্তি না? আপনি কম খাবেন, খরচ একটু বেশি হবে, তারপরেও সবাই মিলেমিশে থাকার মধ্যে শান্তি আলাদা না? এই শান্তি আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন? পারবেন না। হ্যাঁ, সার্বিয়ার জীবন মান, বসবাসের অবস্থা, মানে জীবন ব্যবস্থা খুবই ভালো। সেখানে আপনি পরিবার নিয়ে আসতে পারবেন। এর জন্য আপনার দরকার হবে টিএসসি কার্ডের মেয়াদ ভালো এবং কোম্পানির সাপোর্ট, এবং আপনাকে খুবই একটা ভালো একটা বাসা নিতে হবে, যে বাসায় আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এসে এখানে থাকতে পারে, এনা পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। আপনি একটা ফ্ল্যাট নিলেন, এখন আপনি দেখবেন যে আপনি একটা ফ্ল্যাট নিয়েছেন, তার যে ভাড়া, একটা ফ্ল্যাটের যে ভাড়া বর্তমানে আপনি যে বেতন পাবেন তা সেখানেই খরচ হয়ে যাবে। মানে আপনি আপনার পরিবারকে এখানে এনে খাওয়াতে পারবেন কিনা, মানে আপনার ওই ক্যাপাসিটিটা আছে কিনা, মানে ওই পরিমাণ আপনি এই তাদেরকে মানে দেখার, মানে সমস্ত দায় ভার ব্যবস্থা করতে পারবেন কিনা, এইটা ওই সরকার দেখবে। আর যাদের টাকা পয়সা আছে, যারা টাকা পয়সাওয়ালা আছেন বাংলাদেশে, যদি আপনার ব্যাংক ব্যালেন্স থাকে, তাহলে আপনি বৈধভাবে বাংলাদেশ থেকে আপনি টাকা এনে সার্বিয়া অ্যাকাউন্টে আপনি রাখতে পারেন। সেই অ্যাকাউন্টে স্টেটমেন্ট এবং সেখানে একটা আপনি বাসা নিয়ে, অথবা আপনার টাকা তাহলে আপনি একটা বাসা কিনতেও পারেন, জায়গাও কিনতে পারেন, বাসাও কিনতে পারেন। খুব দ্রুত আপনি কিন্তু সেখানে আপনার ফ্যামিলি এবং সবাই কিন্তু ভালোভাবে বসবাস করতে পারেন। এবং সেখানে ঠান্ডাও আছে, আবার গরমও আছে। বাংলাদেশে ঠান্ডা গরম আছে না? সব দেশই আছে, কম বেশি। আবহাওয়ার দিক থেকে অনেক ভালো সার্বিয়া, এতে কোনো বাজে চিন্তার আমাদের কোনো কারণ নেই। তো সার্বিয়ার জীবন ব্যবস্থা খুবই ভালো, এবং আপনার যে পারিবারিক মানে খাবার দাবার যেটা আমরা কিনি, সেটা কিন্তু খুব কম দামি আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন 9 নম্বর প্রশ্নে চলে আসলাম। এরপরে আছে বিয়ে করলে, মানে সার্বিয়া এসে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার কি কি লাভ আছে, এটা আসলে আমাদের জানা উচিত। কিন্তু প্রচুর পরিমাণ যে ইয়াং জেনারেশন এখন সার্বিয়া আসতেছে, আপনি দেখবেন 100-র ভিতরে 70 থেকে 80 জন পোলাপানি হচ্ছে ইয়াং, বিয়ে করে আসে নাই, অবিবাহিত। তারা বাংলাদেশে বিয়ে করবে না, তারা মানে আছে না, আপনার মৃত্যু, আপনার বিয়ে, এটা কার হাতে? এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, এটা আমাদের কারো হাত নাই। এখন আপনি সার্বিয়া এসে যদি বিয়ে করেন, যেভাবেই হোক না কেন, প্রেম ভালোবাসা হয়ে হোক, সম্পর্কের মধ্যে হোক, থার্ড পার্সনের মাধ্যমে হোক, বন্ধু বান্ধবের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, সেখানে আসছেন, বিয়ে করছেন, আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। আপনি কি চান? আপনি সেখানে আসার পরে ধরুন আমি আপনাদেরকে শুধু সেখানে আপনার সুযোগটার কথা বলতেছি। বিয়ে করছেন সেখানকার মেয়েকে, সাথে সাথে আপনার আইডি কার্ড, সাথে সাথে আপনারা মনে করেন যাকে বিয়ে করবেন তার তো বাসা যদি থাকে তো ভালোই, সেখানেই আপনি থাকতে পারলেন, আপনার বাসা ওরাও লাগলো না। ভালো একটা জব করতে পারবেন, যে কোনো জায়গায় আপনার জবের জন্য ট্রাই করতে পারবেন, যে কোনো ভালো জায়গায় মাসে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন সার্বিয়া, যদি আপনি সেখানে বিয়ে করার পরে যে কাগজ পাবেন তা দিয়ে। কারণ আপনি সব ধরনের কাজ তখন করতে পারবেন, এবং
যখন আপনার দুজনের কাগজ থাকবে, আপনারা দুজনে ইউরোপের বিভিন্ন সব দেশে আপনারা আসতে পারবেন, সমস্যা নেই। এবং আপনি সেখানে ভালো একটা ব্যাংকে যদি আপনার টাকা পয়সা কিছু থাকে, তারপর আপনি একটা ভালো একটা অ্যামাউন্টের টাকাও আপনি সেখান থেকে নিয়ে আপনি একটা ব্যবসার লাইনও শুরু করতে পারবেন। তা আপনি যদি চান যে আপনি সার্বিয়া ব্যবসা করবেন, তখন আপনি একটা ব্যবসাও শুরু করতে পারবেন। মানে মূল কথা হচ্ছে যে সার্বিয়া যখন আপনি বিয়ে করবেন, যদি আপনি বিয়ে করেন সার্বিয়াতে এসে, তাহলে আপনি যে ধরনের সুযোগ সুবিধা চান সবই আছে। মানে একটা দেশে আসার পরে আপনার যা যা প্রয়োজন আপনি সব ধরনের সুযোগ সুবিধা সেখানে পাবেন, যদি আপনার ওয়াইফ আপনার সাথে থাকে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো সুযোগ তো আপনি যা চান তাই, এটা একদম সংক্ষেপে ছোট করে বলে দিলাম। সার্বিয়া কিছু নিয়ম কানুন রয়েছে। সার্বিয়ার নিয়ম কানুন কি? 10 নম্বর প্রশ্ন, এটা তো আমাদের মানতেই হবে। যেমন জার্মানিতে কিন্তু আপনি রাত্র 10টার পরে বাসায় কোনো বড় ধরনের শব্দ করতে পারবেন না। আপনার ফ্লোরটা যদি দোতলায় হয়, উপরের তলায়, তখন আপনি কিন্তু ঠাস ঠাস করে হাঁটতে পারবেন না। নিয়ম মানে আপনি ঠাস ঠাস করে হাঁটতেছেন বা আওয়াজ করতেছেন, নিচে যে রয়েছে তার ডিস্টার্ব হচ্ছে, সে পুলিশের কাছে খুব কল করবে, পুলিশ চলে আসবে। কি ঘটছে এখানে, কি সমস্যা হয়েছে এখানে, তখন বলবে এই তখন একবার হয়তো আপনাকে ক্ষমা করবে, দ্বিতীয়বার আর করতো না, আপনার জরিমানা হয়ে যাবে। মানে নিয়ম যে, যেমন এখানে আপনি আমার বাংলাদেশের ট্রাফিক যে লাইটগুলি রয়েছে, আমরা যে যানজটের ভিতরে পড়ি, কোনো গাড়ি মনে করেন আগে যায় পিছে যায়, কোনো নিয়ম মানে না, কিছু না। এখানে ওই রকমের কোনো চান্স নাই। যাবেন সাথে সাথে আপনার ক্যামেরা ওইটা ছবি সহ ফটো, আপনার বাসায় সুন্দর করে একটা চিঠি চলে আসবে, জরিমানা সহ, অমুক তারিখে এই অ্যাকাউন্টে আপনার টাকাটা সুন্দর করে ট্রান্সফার করে দেবেন। যদি আপনি না দেন তাহলে আবার আপনার ওটার আবার জরিমানা আসবে, সেটাও যদি না দেন তাহলে আবার জরিমানা আসবে। 3বারের পরে ওটা এমন একটা সংস্থা আছে, এখানে সেখানে যাবে পুলিশ, তারা ডিরেক্ট আপনার বাসায় চলে আসবে, টাকা আপনাকে দিতেই হবে যদি এই দেশে থাকতে হয়। এটা এই দেশের নিয়ম। আপনি কিছু, এটা বাংলাদেশ না। বাংলাদেশে দেখেন না, যেখানে সেখানে মানুষরা কোপাইতেছে, মারতেছে, মানে কোনো ধরনের সিকিউরিটি নেই। এখানে সিকিউরিটি অনেক কড়া। তো সার্বিয়াতে আপনি কোনো ধরনের ক্রাইম করতে পারবেন না। আপনি ক্রাইম করছেন, আপনি নিজে তো খতম হয়েছেই নি, 2 জন যে বাংলাদেশ থেকে আইসা কাজ করে খাইবে তাদেরও ভাত মারছেন। নাম্বার 2, 1 সার্বিয়া আপনি মনে করেন একটা ব্যাংক থেকে একটা কার্ড নিলেন, তারপর সেখান থেকে আপনি কিছু টাকা পয়সা এক্সট্রা নিলেন, 1000 ইউরো বা 2000 ইউরো, ওখানে যেটা বলে টাকা সেটা নিলেন, তারপরে সেই টাকার আপনি দিলেন না, আপনি একটা ক্রাইমে জড়িত হয়ে গেলেন। তখন আপনি ওই দেশে ক্রিমিনালে পরিণত হয়ে যাবেন। এই কাজ কিন্তু কখনোই করা যাবে না। এবং আপনি অন্যকে কখনোই উত্তপ্ত করতে পারবেন না, অন্যকে কখনোই ডিস্টার্ব করতে পারবেন না। আপনার শুধু চোখ দিয়ে দেখতে পারবেন, কাউকে ভ্যাং চ্যাং, কাউকে কিছু বলা, কারোর উপরে রাগ করা, কারোর সাথে মেজাজ দেখানো, এগুলি করা যাবে না। সার্বিয়া এই বিষয়গুলি খুবই আমাদের মানতে হবে। তো বন্ধুরা, আজকে এই যে 10টা বিষয় আমি আপনাদেরকে ধারণা দিলাম, ভিডিওটা অনেক বড় হয়েছে। বড় হলেও আপনাদের সুবিধার্থে, আপনাদের জন্য, আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে আমার কাছেই ভালো লাগবে। আর যদি আপনারা টেনে টেনে দেখেন, সেটাও কিন্তু আমি বুঝতে পারি, তাহলে আমার কিন্তু ভালো লাগলো না। আর আপনাদেরকে কিন্তু এ ধরনের ভালো কিছু দেবো বা বলবো, এটা কিন্তু উৎসাহটা কী হয়, কম হয়। তারপরে কিন্তু প্রতিনিয়ত আপনাদের কমেন্ট, আপনাদের যা যা জানার ইচ্ছা থাকে, এটা কিন্তু জানানোর চেষ্টা করি। অবশ্যই আপনারা ভিডিও না টেনে দেখবেন। আপনি তো নাটক দেখেন, একটা নাটক যখন দেখেন তখনও তো আপনি অনেক 1 ঘন্টা দেখে ফেলেন। যখন আপনি একটা দেশে আসবেন, নিয়ম জানলে সমস্যা তো নাই, তখন তো আপনি একটা দেশে আসার পরে বলবেন যে ওই ভাই তো বলছিল এই কথাটা, তখন তো আপনার মনে থাকবে। আমরা যখন স্কুলে যাই বা আমরা যখন স্কুলে পড়াশোনা করি, টিচাররা যখন আমাদেরকে শেখায়, তখন আমরা কি বিরক্ত হই? আমরা শুনি স্যার কি বলে,
যখন ব্ল্যাকবোর্ডে লেখে তখন আমরা দেখি, আমরা কি বিরক্ত হই না? কিন্তু কখনো কারো উপর প্রেশার, চাপ সৃষ্টি করা যাবে না। আপনি ভিডিওটি দেখতেছেন, আপনার টাইম নেই, আপনি ওকে রেখে দিলেন, আপনি পরবর্তী টাইমে দেখে নেবেন। কিন্তু আপনি ভিডিওটি অন করে তারপরে একটু টানলেন, একটু দেখলেন, এতে করে সব থেকে আপনারও লস, আমারও লস। তো আজকে কীভাবে সার্বিয়া যাব এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে বললাম। যাওয়ার পরে ওখানে আপনি কি কি করবেন, আপনারা প্রথম থেকে ভিডিওটি দেখলে এই বিষয়গুলি আপনারা পুরোপুরি জানতে পারবেন। কি কি কাজ করা যাবে সেখানে, 3 মাসে কি ভিসা হয় সার্বিয়ার, এরকম আমাদের অনেকের মাথায় এই চিন্তাটা থাকে। অনেক এজেন্সি বলে আগে ভিসা পরে টাকা, এটা কি আসলে আদৌ ঠিক কিনা? ভিডিওটি দেখলে আপনি কিন্তু জানতে পারবেন সার্বিয়া থেকে অন্য দেশে যাওয়া কি ঠিক হবে। ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে সার্বিয়া থেকে অন্য দেশে গেলে আপনার জন্য ভালো না মন্দ, কখন যাবেন, আপনার জন্য কখন সব থেকে বেটার, বর্তমানে কত টাকা বেতন সার্বিয়া, এবং পরবর্তী ধাপে আপনার কীরকম বেতন বাড়তে পারে, দেখলেই আপনি জানতে পারবেন সার্বিয়ার জীবন ব্যবস্থা কেমন, ঠিক কিনা, সার্বিয়ার জীবন ব্যবস্থা কীরকমের। এবং সার্বিয়া আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার কী কী ধরনের লাভ রয়েছে, কী ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন, সার্বিয়ার নিয়ম কানুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে খোলাসা করে সুন্দর করে সাজিয়ে আমার মতো করে আমি আপনাদেরকে বলছি। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন, আপনারাই উপকৃত হবেন। আপনারা দেখলে আপনাদেরই উপকার হবে, আমার লাভ বা লস বলতে কিছুই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।